গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান, দেশকে বাঁচান। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হ্যাঁতে আপনি নিজে সিল দিন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। আমাদেরকে যেভাবে বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। 1 জুলাই 2024 সালে প্রথম কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন হয়। 3 জুলাই। অনেকেই তো বলে জিএম কাদের জাতীয় দালাল। কাদের দালাল? আওয়ামী লীগের দালাল। তাহলে দর্শক শ্রোতা, জিএম কাদের ডক্টর ইউনূসের যে বিরোধিতা করতেছে, এর সাথে আপনারা একমত নাকি দ্বিমত? কমেন্ট বক্সে জানান তো সবাই। ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। এই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি, কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রব্বুল আলামিনের রহমতের উপরে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছে রহমান রহিম। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ যদি আমাদেরকে রহম করেন, তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব। বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে। এখন প্রত্যেকেই যতগুলা সংসদে যাবে, ইনক্লুডিং আমি সহ হচ্ছে এখন মিথ্যা কথা বলতে হবে, বাধ্য হইতে হবে আমাকে। আমি চাই না মিথ্যা কথা বলতে, আইনের কারণে। কিছু নাও দেন, জামাতে ভোট রক্তের প্রতি দায়বদ্ধ থেকে এই নির্বাচন কমিশন যদি অতি সত্বর এই সকল দুর্নীতিবাজ এবং ঋণখেলাপিদের মনোনয়ন বাতিল না করে এবং দ্বৈত নাগরিকত্বধারীদের মনোনয়ন বাতিল না করে, সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি সারা বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা ছোট্ট ছোট্ট কিছু ভিডিওর অংশ বিশেষ। এখন দেখতে চলেছেন বিস্তারিত। পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই কেবল আজকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য আপনারা জানতে চলেছেন। ডক্টর ইউনূস একদিকে বলছে হ্যাঁ ভোট, জিএম কাদের বলতেছে না ভোট। এক দল বলছে হ্যাঁ ভোট, অন্য দল বলছে না ভোট। হ্যাঁ ভোটের মাধ্যমে কি কি হবে সেটা আপনারা শুনলেন। কারা এটার বিরোধিতা করতেছে, না ভোট কেন চায় তারা? আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। ইসলামী দলগুলো একত্রিত হয়েও যেন অনেক দল ভেঙে গেল। কোন লাভে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম ত্যাগ করলো? লাভের কারণে নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এছাড়াও দর্শক শ্রোতা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাতে চলেছি। তাই দয়া করে আপনাদেরকে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। প্রফেসর ইউনূস কি আরেক মেটিকুলাস ডিজাইনের দিকে এগোচ্ছেন? আগামী নির্বাচন কি সত্যি সাজানো পাতানো হতে যাচ্ছে, যে নির্বাচনের মধ্য দিয়ে জামাত, বিএনপি সবাইকে ক্ষমতা নেওয়া হবে? ইউনূস একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য একটা সাজানো নির্বাচন ও পাতানো নির্বাচন করে দিচ্ছেন কিনা, এই প্রশ্ন সামনে এসেছে। ইউনূস সরকারের গতিবিধি নানান কিছু স্পষ্ট করছে। এটা একদম অমূলক নয়। এবং ইন্টারেস্টিংলি, যদি সাজানো পাতানো নির্বাচন হয়েই থাকে, এটা হাইপোথেসিস, এটা প্রমাণ করতে পারবো না আমি, পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা যায়, যদি হয়েই থাকে, এখন পর্যন্ত মনে হচ্ছে বিএনপি জামাত কারোই আপত্তি নেই, চরমনেরও আপত্তি নেই, এনসিপিরও আপত্তি নেই। যেহেতু জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা রাখে, এখন বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন দেখলে বোঝা যায়, কিন্তু বিএনপি নিঃসন্দেহে ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্র ওভারকাম করে জামাত ক্ষমতায় যেতে পারবে কিনা, এই বিষয়ে জামাতের কনফিডেন্সের ঘাটতি থাকলেও থাকতে পারে। কারণ সরকার না চাইলে কি আদৌ সুষ্ঠু নির্বাচন হয় না। অতএব সরকার না চাইলে জামাত সুষ্ঠু নির্বাচন আদায় করবে কিভাবে? ইটস ভেরি টাফ। এবং বিএনপি দেখছে যে তাদের অবস্থা তো খারাপ, তারা তো নির্বাচনে 50 থেকে 80 বেশি আসন পাবে না। তো এই জন্যে যদি পাতানো নির্বাচনে সম্মানজনক আসন পায়, যেমন ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন যেরকম একটাও পায় নাই, যদি কিছু পায় এটাও তাদের লাভ। এই জন্য বিএনপি পাতানো নির্বাচনের সেকেন্ড হলেও সেটা মেনে নিতে পারে, সম্মানজনক আসনের সেকেন্ড, অথবা এমন সেকেন্ড যে বিএনপি জামাত কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সবাই মিলে জাতীয় সরকার গঠন করতে পেরেছে এবং জাতীয় সরকার টিকিয়ে রাখতে হলে সবার ঐক্য দরকার, কারণ কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এখন ইউনূস সেই মেটিকুলাস ডিজাইনের দিকে হাঁটতে পারে। কারণ বিষয়টা এমন, ইউনূসও মাইন্ডকে চিপে পড়েছেন যে বাংলাদেশে নির্বাচন করলে বিএনপি ভারতের সাথে কানেক্টেড হয়ে গেছে। তারা যদি ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতো জাতীয় নির্বাচনে পরাজিত হয়, তাহলে বিষয়টা তারা একটা ষড়যন্ত্রের দিকে নিয়ে যেতে পারে। আবার বিএনপি জামাত সবাইকে যদি ইউনিফাইড না করা যায়, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসতে ইউনূস সরকারের কপালে বিপদ আছে। আওয়ামী লীগ রাজনীতিতে যেভাবেই ফিরে আসুক না কেন, মিনিমাম বৈধতা পেলে, স্পেস পেলে, তাহলে বিপ্লবীদের এবং ইউনূস সরকারের ধরে ধরে মেরে ফেলবে তারা। এটা ইউনূস জানেন। তো এই জায়গায় ইউনূস সরকার ডেফিনেটলি এটা চাইতেই পারেন যে একটা ঐক্যবদ্ধ সরকার হোক,
এবং সেটা পাতানো নির্বাচনের মাধ্যমে আমরা নিশ্চিত করি। এবং কিছুদিন আগেও দেখেছেন আপনারা, ইউনূস বলেছেন যে এই তরুণরা অনেকেই এমপি হবে, হয়তো মন্ত্রী হবে। তো এমপি হতে পারে, মন্ত্রী পর্যন্ত কিভাবে বললেন? নিশ্চিত যে জাতীয় সরকারের কথা ইউনূস ভাবছেন যে করে দিয়ে যাবেন, যেটা আমিরা জামাতের মুখ থেকে হয়তো বের হয়েছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে বলেছেন। এবং এনসিপি জামাতের সাথে জোটে গিয়েছে, এটা হয়তো ইউনূসের পরামর্শে। পারিপার্শ্বিক অবস্থা দেখে এই হাইপোথিসিস এটা একদম ফেলে দেওয়ার মতো নয়, আমি এতক্ষণ যেটা বললাম। তো দর্শক, ইউনূস এমনভাবে নেতৃত্ব দিচ্ছেন দেশকে, বিএনপি জামাতকে ট্রিট করছেন এবং এক করছেন, এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো দর্শক, ইউনূস বারবার চেষ্টা করছেন বিএনপি জামাত সবাইকে নিয়ে চলতে, সবাইকে সমান গুরুত্ব দিতে, কাছাকাছি আনতে, বিএনপি জামাতের মধ্যে দূরত্ব ঘোচাতে। ইউনূসের মেথোডোলজি যদি এটা হয়ে থাকে তাহলে এটা ডেফিনেটলি হারাম, কারণ পাতানো নির্বাচন হারাম, জায়েজ নেই। জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতা আসবে। এখন নির্বাচনের ফলাফলের পর কারা কাদেরকে নিয়ে সরকার গঠন করবে, কাদেরকে বিরোধী দল বানায় বা সরকারে নিবে, এটা নিয়ম অনুযায়ী হতে পারে। কিন্তু নির্বাচনের ফলাফলটা যদি আপনি 1%ও ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেন, এটা ডেফিনেটলি বড় ধরনের অন্যায়। কিন্তু ইউনূসের উদ্দেশ্য ভালো। কেন ভালো? একক কোনো সরকার আগামীর বাংলাদেশ পরিচালনা করতে পারবে না, এটা স্পষ্ট কথা। যেমন জামাত যদি 200 আসনও পায়, তার এককভাবে দেশ পরিচালনা করতে গেলেও বারবার ষড়যন্ত্রের শিকার হবে এবং হোঁচট খেতে পারে। কিন্তু পারবে কিভাবে? বিএনপি জামাত সবাই মিলে যদি জাতীয় সরকার গঠন করে পারবে। আর বিএনপির পক্ষে তো সম্ভবই না, কারণ বিএনপি তো ভোটেই জিততে পারবে না, তাদের পক্ষে আবার দেশ চালানো কিভাবে সম্ভব? মানুষ তাদের উপর ক্ষুব্ধ, তাদেরকে পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে, কারণ বিএনপি মানে চান্দাবাজ, চান্দাবাজদের মানুষ গ্রহণ করবে না। এবং বিএনপির শক্তি নেই, বাস্তবে বিএনপির প্রশাসনিক শক্তি ছাড়া জনগণের শক্তি নেই। বিএনপিকে পেটাতে 10 মিনিটও লাগে না। বিএনপির আছে কিছু প্যাট মোটা, তারুণ্যের শক্তি নেই, তরুণ প্রজন্ম নাই। তরুণ প্রজন্ম যার সাথে শক্তি তার, তরুণ প্রজন্ম এখন জামাত। এই জায়গায় বিএনপি দেশ চালাবে কিভাবে? জামাত বিরোধী দলের বিএনপিকে কয়েকদিনের মধ্যে সোজা করে দিতে পারে, ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে। তো এই জন্য আসলে ইউনূস যদি মেকানিজম করে দিয়ে না যান, তাহলে সামনের বাংলাদেশে বিপদ আছে। এই জন্য একটা স্থিতিশীলতার জন্য ইউনূস এই চেষ্টা করছেন। এবং এখানে কিছু বিতর্ক আছে যে ঠিক আছে, পাতানো নির্বাচন করে আমাদেরকে জিতিয়ে দিন বা সবাইকে নেন সংসদে, কিন্তু বড় পদটা কাকে দেওয়া হবে কি, এগুলো নিয়ে একতলাপ এখনো চলছে। এই জন্য বারবার ইউনূস অথবা এই জায়গায় এই বড় পদের জায়গাটা পাওয়ার জন্য ফেয়ার করতে পারেন, বাকিটা আনফেয়ার করে সবার পার্টিসিপেশন নিশ্চিত করতে পারেন। এটাও হতে পারে যে বড় পদ নিয়ে বিতর্ক, ওইটা তোমরা ফেয়ারলি জিতে আসো, আর বাকি সবাই মিলে একটা পর্যায়ে যাওয়ার জন্য যা দরকার ওইটা আমি করে দিচ্ছি। ইট কুড বি। তো এই জায়গায় এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হতে পারে। বারবার চেষ্টা করছেন বিএনপি জামাতকে এক করে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ঐক্যের পাটাতন গড়ে তুলে দেওয়ার জন্য, এটা ইউনূস জোরালোভাবে চেষ্টা করছেন। আমি মনে করি সেই চেষ্টার অংশ হিসেবেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, জামাতকে সাথে নিয়ে, বিএনপিকে সাথে নিয়ে, এনসিপিকে সাথে নিয়ে। এখানে মূল খেলোয়াড় জামাত, বিএনপি, এনসিপি, নট চরমোনাই এন্ড আদার্স। এবং এই চরমোনাই, এটা চরমোনাইকে ইউনূস যদি, আমি যেটা করছি এটা কিন্তু হাইপোথিসিস, আমি বলছি না যে আমার কাছে প্রমাণ আছে। এবং পারিপার্শ্বিক অবস্থা কিছুটা হলো আমার এই হাইপোথিসিসের পক্ষে ইঙ্গিত দেয়। আমি হাইপোথিসিস এক্সপেরিমেন্ট করতে যাবো না, টেস্ট করতে যাবো না, বাট এই সংশয় আছে। চরমোনাই যাই বলুক, ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনে চরমোনাইকে জামাতের পক্ষে ঠেলে দেওয়া হয়েছে, যার ফলে চরমোনাইকে একটা দুইটা আসন দেওয়ার যে প্ল্যান, সেখানে জামাতের ভাগ থেকে নিয়ে দেওয়া হচ্ছে। যেমন চরমোনাইকে বরিশাল পাসে সার দিচ্ছে জামাত, কেন দিচ্ছে এটা নিয়ে আলাদা আলোচনা শুনবে। এটার সাথে এই রহস্য মিল আছে মেটিকুলাস ডিজাইনের। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গণভবন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। বিকাল 3টার দিকে জাদুঘরে পৌঁছান এবং জাদুঘরে থাকা জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ইতিহাস এবং শেখ হাসিনা 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, গণপূর্তি উপদেষ্টা আদিল রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান, প্রধান উপদেষ্টা আর আরো অনেকে ছিলেন। তো এখানে এই যে এটাকে আমি আর অনেক কথাবার্তা বলেছি, ইটস নট সিগনিফিকেন্ট টু মি, এটা কোনো গুরুত্ব নাই আমার কাছে। যেটা মনে হচ্ছে এটা একটা পিকনিক। একটা গন্ডগোল বোধহয় পেকেই যাচ্ছে, কারণ জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। গণমাধ্যম খবরটি নিশ্চিত করছে, তাদের খবরটি দেখে নিন। সেখানে বলা হচ্ছে গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জিএম কাদেরের। এখনও কিন্তু প্রতীক বরাদ্দ হয়নি, প্রতীক বরাদ্দ হবে আগামীকালকে। প্রতীক বরাদ্দর আগে জাতীয় পার্টির দুই পক্ষ কে লাঙল পাবে কে লাঙল পাবে না, এই ব্যাপারগুলো কিন্তু এখনও আদালতে ঝুলন্ত। ঠিক এই মুহূর্তে এসে জাতীয় পার্টির পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে তারা না ভোটের ক্যাম্পেইন করবে, তখন এটা যেমন একটা প্রতীকে প্রভাব ফেলতে পারে কিংবা ফেলা হতে পারে, আরেকটা যেটা সেটা হচ্ছে জাতীয় পার্টির বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন শুরু হতে পারে 10 দলীয় জোটের পক্ষ থেকে, যেখানে এনসিপি জামাত রয়েছে। এই খবরের বিস্তারিত যাওয়ার আগে আরেকটি শিরোনাম দেখে নিন জাতীয় পার্টির চেয়ারম্যানকে কেন্দ্র করে। এই শিরোনামে বলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জানাচ্ছে এই হিটলারকে ঠেকাতে হবে জিএম কাদের। অর্থাৎ এই সরকার এবং এই সরকার প্রধানকে তিনি হিটলারের সঙ্গে তুলনা করছেন। এই ভয়াবহ অভিযোগটাও জাতীয় পার্টিকে নতুন করে বিপদে ফেলতে পারে। না ভোটের ক্যাম্পেইন ব্যাপারে কি বলা হচ্ছে? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আসন্ন গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই গণভোট সংবিধান বিরোধী,
অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। আজকে রাজধানীতে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেন। প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন তিনি। 196 জন প্রার্থী তাদের বৈধ হয়েছে সেই ঘোষণা তিনি দিয়েছেন। অর্থাৎ জাতীয় পার্টির 196 জন লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে যাচ্ছে। সরকার গঠন করতে হলে 151 আসন লাগে। 196টি আসনে জাতীয় পার্টি নির্বাচন করছে। জাতীয় পার্টির নির্বাচনে ফলাফলটা নির্ভর করছে যখন আওয়ামী লীগের ভোটের উপরে। আওয়ামী লীগ যদি ভোট বর্জন করার যে ঘোষণা, সেই ঘোষণা থেকে গোপনে সরে এসে জাতীয় পার্টির ভোট বাক্সে ভোট দিয়ে দেয়, তাহলে কিন্তু জাতীয় পার্টি ভালো ফলাফল করে ফেলতে পারে। সরকার গঠন হয়তো করতে পারবে না, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ আসন তাদের হয়ে যেতে পারে। এটা কিন্তু মোটা দাগে অবিশ্বাস করার কোনো উপায় নেই। কিন্তু আওয়ামী লীগ কি তাদের ওই ভোট বর্জনের জায়গা থেকে সরে আসবে? কারণ ভোট বর্জনটাও তাদের জন্য একটা বড় ইস্যু। কারণ তারা দেখাতে চাইবে যে এবারের ভোটে ভোট কাস্টিংটা অনেক কম হয়েছে। যদি আওয়ামী লীগের ভোটাররা না আসে, ভোট কাস্টিং অনেক কম হবে, এটাই স্বাভাবিক। আর যদি তারা জাতীয় পার্টিকে বিজয়ী করানোর জন্য ভোটে যেতে চায়, তাহলে ভোট কাস্টিং কিন্তু অনেক হবে। তখন এই সরকারের বলার একটা স্কোপ থাকবে যে কই আওয়ামী লীগ, কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগের সমর্থকরা যদি থাকতোই, তাহলে কি 70, 75, 80% ভোট কাস্টিং হতো না তো। সেই কথা বলার সুযোগ কি আওয়ামী লীগ তৈরি করে দেবে? সেটাও একটা বড় প্রশ্ন। জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছে সাথে এবং শপথের সময় সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। অথচ সংবিধান সংশোধনের মতো জটিল বিষয় গণভোটের মাধ্যমে আনার কোনো সংবিধান বিধানে নেই। সংবিধান অনুযায়ী কেবল নির্বাচিত সংসদই নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করতে পারে। অর্থাৎ বর্তমান সংবিধানে যেখানে কোনো গণভোটের অপশন নেই, কিন্তু এই সরকার সংবিধানের আলোকেই শপথ নিয়েছে, সংবিধানের আলোকেই চলছে এবং সংবিধান অনুযায়ী কিন্তু দেশ চলছে। গণভোট যেটা আয়োজন করা হচ্ছে সেটা সংবিধানে কোথাও লেখা নেই। সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে গণভোট দেওয়ার অপশন থাকতে পারে। তার আগে যেটা করা হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে, যেটা আইন সিদ্ধ নয়, সেই দাবি তারা করছে। তিনি বলেছেন যে এত জটিল একটি বিষয় সাধারণ মানুষের কাছে হ্যাঁ বা না প্রশ্নে উপস্থাপন করা অবাস্তব। গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের কাছে এ ধরনের বিষয় এভাবে উপস্থাপন করা অদ্ভুত ও অযৌক্তিক। যারা এই প্রস্তাব দিয়েছে তারা বিষয়টি আদৌ বুঝে করেছে কিনা তা নিয়েও আমার সন্দেহ রয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যত কথাই বলেছেন তার মধ্যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে 4টি প্রশ্ন দিচ্ছেন আপনি ব্যালটে, সেই 4টি প্রশ্ন ভোটের বুথে ঢুকে সেটা পড়ে বুঝে মনস্থির করে হ্যাঁ কিংবা নাতে ভোট দেওয়ার ক্যাপাসিটি বাংলাদেশের আদতে কত % মানুষের রয়েছে? 10%, 20%? তার বেশি তো না, তার বেশি মানুষের এই ক্যাপাসিটি নেই। এমন আবার এটাও আবার বড় ব্যাপার, পড়ে হয়তো একটু আধটু বুঝবে, কিন্তু প্রকৃত অর্থে পড়ে এই ব্যাপারটা বোঝা, 4টি প্রশ্ন বোঝা এবং 4টি প্রশ্নের মধ্যে যেভাবে বলা হয়েছে যে অপরাপর সিদ্ধান্তগুলো জুলাই সনদ অনুযায়ী গৃহীত হবে, সেই অপরাপর সিদ্ধান্তগুলো জানতে হলে জুলাই সনদটা পুরোটা পড়তে হবে, যেটা 40-45 পৃষ্ঠার একটা বড় বই। 40-45 পৃষ্ঠার একটা বড় বই বাংলাদেশের 1% মানুষই কেউ পড়েছে কিংবা নির্বাচনের আগে পড়া আপনি নিশ্চিত করতে পারবেন? নিশ্চিত করতে পারবেন না। সুতরাং এখানে একটা গোঁজামিল যে রয়েছে প্রশ্নে, সেটা সবাই বলছে। গণভোটের পক্ষে বিপক্ষে থাকা না থাকা সেটা ভিন্ন কথা, কিন্তু গণভোটের এই যে 4টা প্রশ্নের প্রক্রিয়া এবং 4টা প্রশ্নের উত্তরই একই উত্তর হতে হবে, হয় হ্যাঁ অথবা না, সেটাও একটা বিদঘুটে একটা ব্যাপার, সেটাও মেলে না আদতে। কোনো একটা প্রশ্নে আমি হ্যাঁ বলতে পারি, কোনো একটা প্রশ্নে আমি না বলতে পারি, আমার কোনো অপশন নেই। হ্যাঁ বললে সবই হ্যাঁ বলতে হবে, না বললে সবই না বলতে হবে। এই ব্যাপারগুলো, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলেছেন জিএম কাদের। সংবিধান সংস্কারের প্রস্তাবিত সংশোধনীগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাপা চেয়ারম্যান বলেছেন, এসব সংশোধনী বাস্তবায়িত হলে দেশ অচল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রধান নির্বাহী বা প্রধানমন্ত্রীকে কার্যত কোনো ক্ষমতা না দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। স্বৈরাচার রোধের নামে যদি ক্ষমতাহীন সরকার তৈরি করা হয়, তাহলে দেশ কিভাবে চলবে সেই প্রশ্ন থেকেই যায়। তিনি আরও বলেন, ক্ষমতার লাগাম টানতে হবে জবাবদিহিতার মাধ্যমে, কিন্তু সম্পূর্ণভাবে ক্ষমতা কেড়ে নিলে কোনো সরকার দায়িত্ব পালন করতে পারবে না। এতে সরকার কয়েকদিনের বেশি টিকবে না, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে এবং দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। জিএম কাদের বলেন, এসব সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়নি। দীর্ঘদিন সংসদ ও সংবিধান নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের কথা শোনা হয়নি। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি এই গণভোট প্রত্যাখ্যান করবে। আমরা না ভোট দেব এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা পই পই করে শুনেছেন। অনেক বিশ্লেষকদের অনেক কথা আপনারা এখন শুনেছেন, তাই না? নিশ্চয়ই আপনাদের মাথার ভিতরে অনেক ধরনের চিন্তা ভাবনা, অনেক ধরনের কমেন্টস ঘুরপাক খাচ্ছে। তাহলে দেরি কেন? ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা সুন্দর করে লিখে জানিয়ে দিন। আর আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন, কারা ক্ষমতায় যেতে পারে, কাদেরকে আপনি সাপোর্ট করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানান। জিএম কাদেরের কথায় না ভোট দিবেন নাকি ডক্টর ইউনূসের কথায় হ্যাঁ ভোট দিবেন, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আবারও বলবো, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। না হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার ভিডিওগুলো ভালো লাগে না।
আর যদি ভালো লেগে থাকে আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।